আমাদের বাংলাদেশের একমাত্র ম্যাজিশিয়ান নুরুবেল, ডক্টর ইউনূস। এই নুরুবেল গিয়েছেন কিছুদিন আগে ইতালি সফরে। ইতালি সফরে যাওয়ার পরে আমাদের অনেকের আশঙ্কা ছিল সেখানে ডিম থেরাপি হবে। তার উপর আমাদের আশঙ্কায় সত্যি হলো, এই নুরুবেলের উপর ডিম থেরাপি হয়ে গেল। সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে। আগামী ভোটে কি অবস্থা হবে, আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই আলোচনা যেমন রয়েছে। যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত, সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে, তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে, কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে। ইউনূস উনি ইতালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। আপনি কিভাবে কাইক দিলেন, এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন? কাইক দেওয়ার সময় আপনার পায়ে কি জুতা ছিল? আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা? যদি চামড়ার জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে। যেমন ধরেন পুতিনকে নিয়ে হয়, পুতিন কাকুর হাগু কেমন। আর এই কারণে আলোচনাটা কেন আসে, পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। আমাদের বাংলাদেশের একমাত্র ম্যাজিশিয়ান নুরুবেল, ডক্টর ইউনূস। এই নুরুবেল গিয়েছেন কিছুদিন আগে ইতালি সফরে। ইতালি সফরে যাওয়ার পরে আমাদের অনেকের আশঙ্কা ছিল সেখানে ডিম থেরাপি হবে। তার উপর আমাদের আশঙ্কায় সত্যি হলো, এই নুরুবেলের উপর ডিম থেরাপি হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই নুরুবেল বিশ্বের অনেক দেশে গিয়েছে, কিছু দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পেরেছে, আর অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখাই করেনি। অনেক চেষ্টা করার পরও দেখা করতে পারেনি। এই নুরুবেলের জন্য আরেকটা ভয়াবহ খবর হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরার সকল বন্দোবস্ত করে ফেলেছে। এই নুরুবেল ইতালিতে বসেই কিন্তু এই খবর পেয়ে গিয়েছে। এই নুরুবেল কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করছিল যে নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য একটা সাঁড়াশি অভিযান দিবে। সেটার প্ল্যানিং অনেক আগে থেকে চলতেছে। এখন তার বুকে আরো বেশি কম্পন ধরে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য সকল কিছু রেডি করেছে। জাস্ট দিনক্ষণ কনফার্ম করা বাকি। যে কোনো মুহূর্তে গ্রিন সিগন্যাল আসতে পারে কর্মীদের উপর যে তোমরা এয়ারপোর্টে আসো। এখন ব্যাপার হচ্ছে, এটা কি ইন্ডিয়া সব প্ল্যানিং করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে আসার প্ল্যানিং করছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে এখন সক্রিয় সকল রাজনৈতিক বিষয়ে এখনো অবগত আছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকলো তার মন বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতি নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকেন। তাই নামে ইন্ডিয়াতে থাকলো, তিনি এখনো মানসিকভাবে বাংলাদেশে আছেন। তাই ইন্ডিয়া প্ল্যানিং করে সকল কিছু ঠিক করে তারপরে তিনি বাংলাদেশে আসবেন, সেটা কনফার্ম বলা যাচ্ছে না। ওনার নিজের তাগিদেও যদি সকল কিছু ঠিক করতে পারে, উনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসতে পারেন। এই রিসেন্টলি ওনার বিভিন্ন বক্তব্য যারা টেলিগ্রামে বুটিমের মধ্যে শুনেছেন, তারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারি, সকলে প্রস্তুত থাকুন, এই বাংলাদেশে আমি যে কোনো মুহূর্তে ঢুকে পড়বো। তার মানে কি বার্তা দেওয়া হচ্ছে, সকল কিছু তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। জাস্ট পরিস্থিতি অবজার্ভ করে যদি অনুকূলে থাকে তিনি বাংলাদেশে চলে আসবেন। ডক্টর ইউনূসের কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার পরে ডক্টর ইউনূস ইতালি থেকে বার্তা দিয়ে দিচ্ছেন পুলিশের উপর। কিছু সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আপনারা হার্ডলাইনে যান, কারণ আওয়ামী লীগের কর্মীরা এখন এই ব্যাপারগুলো শোনার পরে এবং শেখ হাসিনা বিভিন্ন টেলিগ্রাম এবং বুটিমে এ সকল বার্তা দেওয়ার কারণে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা জাগবে। তখন তারা ঝটিকা মিছিলের জন্য প্রস্তুতি নিবে, যাতে ঝটিকা মিছিল তারা সংগঠিত করতে না পারে, বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে না পারে। তাদেরকে প্রতিহত করার জন্য যা কিছু করা আপনারা সেগুলো করুন, বিতর্কতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সকল বিষয় এখনো মিডিয়াতে আসে নাই। এই সকল বিষয় বিতর্কতভাবে হ্যান্ডেলিং করা হচ্ছে। এখন বলতে পারেন আপনি সকল বিষয় কোথা থেকে জানেন? আমাদেরও কিছু লোক থাকে, কিছু ব্যাপার আমাদের কাছে শেয়ার করে, ওগুলো তোরা বলতে পারে না। সে সকল বিষয় আমাদেরকে শেয়ার করলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে ব্যাপারগুলো আপনারা জানতে পারেন। তাই শেখ হাসিনা দেশে আসার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু ক্লিয়ার হলো পরিস্থিতি যদি অনুকূলে না আসে হয়তোবা ডিলে হতে পারে, কিন্তু শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা খুবই বেশি। ইন্ডিয়ার প্ল্যানিং এ বলুন, ওনার নিজের ইচ্ছা তাগিদে বলুন, সেটা ডক্টর ইউনূসের কাছে ইতালি থাকা অবস্থায় বার্তা পৌঁছে গিয়েছে। ডক্টর ইউনূস এখন এমনিতে বুড়া মানুষ। এই কথা শোনার পর তার কোম্পানি ইতালিতেই সে হার্ট অ্যাটাক করার আগে চিন্তা করতেছে যে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কিনা। সেটা হলে তো লাল শাহজালাল হয়ে যাবে। শেখ হাসিনা দেশে এসে মাত্র প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। ভাই, দেশের মধ্যে যতই নাটক হোক, দেশের মধ্যে যতই কাহিনী বানাক, আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা, শেখ হাসিনা ভাই শুধু একটু দেশে ঢুকুক না, তারপরে বুঝবে না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে না, আপনাদের উল্টা কবর রচনা হয়ে যাবে। অনেকে নিজে নিজে প্যান্টে প্রস্তাব করে দিবেন, অনেকে নিজের কবর করে কবর ঢুকে যাবেন ভয়ে। আওয়ামী লীগও দৌড়ানো লাগবে না আপনাদেরকে, আওয়ামী লীগও মেরে ফেলা লাগবে না, আপনারা নিজেরাই অনেকে ভয়ে মেরে যাবেন। কথা বুঝুন না? এই বাংলাদেশে এখনো 45 থেকে
40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভালোবাসে রে ভাই, আওয়ামী লীগের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, জীবন নিতেও প্রস্তুত আছে। জাস্ট এখন পরিবেশ অনুকূলে নাই বিধায় মনে হচ্ছে এমন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাই, আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানে শেষ। এটা যারা এখনো চিন্তা করতেছেন সম্পূর্ণ ভুল চিন্তা করতেছেন। এই ভুল প্রমাণিত করে ফেলবে শেখ হাসিনা দেশে ফিরেই। জনগণের কাছে, বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে যাবে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু, এবং 5 আগস্টে শেখ হাসিনাকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়েছিল। জনগণ ব্যাপারগুলো এখন খোলাসা করতেছে যে আমরা রাজপথে যদি এরকম হবে জানতাম আমরা জীবনে নামতাম না। আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন গুজব ছড়িয়ে আমাদেরকে রাজপথে নামানো হয়েছে। সেটা প্রমাণ তো আপনারা পেয়েছেন। আবু সাইদ মারা গিয়েছে পিছনে পাথর খেয়ে, মাথায় রক্তক্ষরণের কারণে। কোনো গুলি মারা হয়নি আবু সাইদকে, জাস্ট তাকে টিয়ারশেল মারা হয়েছিল, রাবার বুলেট মারা হয়েছিল। রাবার বুলেটের কারণে মারা যায়নি, ময়নাতদন্তের রিপোর্টে এসেছে। আবু সাইদ যখন আহত হয়েছে তার আরো 4-5 ঘন্টা পরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এর ভিতরে টাইমগুলোতে কি হয়েছে এটা কি কেউ জানেন? তার মানে একটা পক্ষ মরার জন্য অপেক্ষা করেছে, মারা যাওয়ার পরে তাকে, কারণ মারা যাওয়ার পরে তাকে কোথায় নিয়ে গেছে? মেডিকেলে নিয়ে গেছে, কারণ লাশ না বললে আন্দোলন চাঙ্গা হবে না। এই প্রথম আবু সাইদের মৃত্যু দিয়ে এই আন্দোলন চাঙ্গা হয়। এভাবে করে মুগ্ধ করে স্ন্যাপার দিয়ে বিতর্কতভাবে গুলি করে মারার পর আরো চাঙ্গা হয়। বাচ্চা একটা ছেলেকে টার্গেট কিলিং করে বারান্দায় ছিল, মারা হয়। তারপরে বলা হয়েছে পুলিশ বিমান থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চাটাকে মেরেছে। এভাবে করে গুজব ছড়িয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনার পতন ঘটায়। শেখ হাসিনাকে কোনো সাধারণ আন্দোলন জনগণ নেমে অভ্যুত্থান করে পতন ঘটায়নি, এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। এটাই বাস্তবতা। তাই শেখ হাসিনা আবার দেশে ফিরে এসে সকল কিছু একে একে প্রমাণ করে ফেলবে যে আসলে উনি সত্য ছিল, আসলে উনি যা করেছিল দেশের জন্য করেছিল। এবং তিনি যে বলেছিলেন আমি সেন্ট মার্টিন দেয়নি এই বিদায়, এবং জাতিসংঘের মধ্যে ইসরায়েলের বিপক্ষে আঙ্গুল তুলে কথা বলেছে বিদায় আজকে আমার এই পরিণতি হয়েছে। আমি যদি আমেরিকায় সাদা চামড়ার সাথে ইসরায়েলের সাথে আঘাত করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না, আর এভাবে ষড়যন্ত্র করতে পারতো না। বাস্তব এই 14 মাসে এই সকল বিষয় পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে, কি হয়নি? হয়েছে তো। তাই শেখ হাসিনা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসা প্রয়োজন, এবং তিনিও সেটার বন্দোবস্ত করে ফেলেছে। আর ডক্টর নুজো এগুলো ঠেকানোর জন্য আবারও সারাশি অভিযান দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। ইতালি থাকা অবস্থায় আপনারা যারা আওয়ামী লীগের কর্মী আছেন তারা সতর্ক থাকবেন, কারণ পুলিশ এখন অনেক নিরীহ কর্মীদেরকে মোবাইল চেক করে তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে। এই এখন তারা বিভিন্ন অস্থায়ী জেলও করার প্ল্যানিং করছে। অলরেডি আর্মিদের জন্য নাকি এমসি অস্থায়ী ভবনের মধ্যে অস্থায়ী জেল করার প্ল্যানিং চলতেছে, অলরেডি করেই ফেলবো, মানে এরকম আরো অনেক করার প্ল্যানিং করতেছে, মানে জেলে জায়গা হচ্ছে না আওয়ামী লীগ কর্মীদেরকে রাখার জন্য। তাই একটা উসুলা করেই তো এগুলো করতে হবে, তাই এগুলো এখন করাও শুরু করে দিয়েছে। তাই আওয়ামী লীগের কর্মীরা সতর্ক থাকবেন, শেখ হাসিনা অতি দ্রুতই দেশে ফিরছে। যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। আপনি কিভাবে কাইক দিলেন? এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন? কাইক দেওয়ার সময় আপনার পায়ে কি জুতা ছিল? আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা? যদি চামড়ার জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে। যেমন ধরেন পুতিনকে নিয়ে হয়, পুতিন কাকুর হাগু কেমন, আর এই কারণে আলোচনাটা কেন আসে, পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে, তো তিনি হাগু করে হাগুটা আবার নিয়ে আসেন কেন? হাগুরও যেন গবেষণা করা না যায়। তার মানে আপনি যত বড় ব্যক্তি, আপনার হাগামতি এগুলো নিয়েও গবেষণা হয়, শত্রুপক্ষ জানতে চায়, মানে আপনি আলোচনায় থাকবেন। এই নিউজটা আমরা কেন করলাম, যে হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক, আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে, আমি যখন নিউজটি করছি, তিনি সম্ভবত ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন, আমার ধারণা পৌঁছেই গেছেন। আপনারা জানেন যে ইতালি সফরে তিনি গিয়েছেন। এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন, আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস এত বছর যাবত যেই এলাকায় ভোট দিয়েছেন, হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে, মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না, যে আমি কুমিল্লার ভোটার, আমি সারা বাংলাদেশে যেখানে থেকে আমি কুমিল্লা গিয়ে ভোট দিব, আর এটা ভোটের সময় সরকারের কাছ থেকে ছুটিও দেওয়া হয়, বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সেই অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে, তো এলাকায় মানুষ চলে যায়। এখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কিভাবে হয়েছে আমি জানি না, হয়তো এটা সবার জন্য পসিবল আছে, ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার, কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে উন্নতি হয়েছে। মিরপুর এটা সাধারণ এলাকা, ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান। সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে, কনস্টেবলগুলো ভালো থাকে। কেন? গুলশান বাংলাদেশের প্রাণ, বড় লোকদের জায়গা, মানে যত এ প্লাস ক্যাটাগরির লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানীতেই থাকেন, তবে গুলশানে থাকেন। তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে? ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM আপনার হুমায়ুন কবির এটির অনুমোদন করেছেন 12ই অক্টোবর, মানে গতকালকে। তো 12ই অক্টোবর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইতো, তিনি এই এলাকায় ভোট দিতেন। তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা 17 আসনের গুলশান 2 এর ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন। জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ, ওই যে পুতিনের মতন আর কি, ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন আমাদের প্রফেসর ইউনূস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন। সাধারণ মানুষ বাসাবাড়ি জায়গা জমি কিনলে হয়তো 2 ঘন্টা জায়গা কিনছে মিরপুরে, এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না, তিনি লাইরা চাইরাইনা মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন।
মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ওই রকম সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে কেন করলেন? মিরপুর থেকে তিনার কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না। মানে ভোট আসছে, ভোটে জোটের ইকুয়েশন চলছে, ভোটে যখন জোটের ইকুয়েশন চলছে তখন ভোটে কে কত জনসমর্থন কার কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরই মাঝে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে, দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে। এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের 6টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী, বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনো এই দুরবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে, রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে, বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এই জরিপটি প্রকাশ করা হয়। সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি 45.7%, জামাত 25.8%, আওয়ামী লীগ 17.3%। এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল, মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয়, যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে, আওয়ামী লীগ যদি বেশি থাকে, তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না? ময়মনসিংহ বিভাগে তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি। সেখানে দেখা যাচ্ছে বিএনপি 45.7%, আওয়ামী লীগ সেখানে 17.3%। জরিপটা মিলছে না, ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে। আবার এই বাস্তবতা হতেও পারে। এনসিপি সেখানে 4.7%, এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে। সিলেটে বিএনপি 44.7%, জামাত 29.6%, আওয়ামী লীগ 14%। রাজশাহীতে বিএনপি 44.4%, জামাত 40.9%। রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে। আওয়ামী লীগ 9.2%, রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন। খুলনায় বিএনপি 43.3%, জামাত 30.1%, আওয়ামী লীগ 18.3%। এটাও একটু কেমন যেন গরমেলে, কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য, মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরো ভালো হওয়ার কথা। ঢাকায় বিএনপি 40.8%, আওয়ামী লীগ 25.8%, জামাত 24.3%। অর্থাৎ এখানে মানে বিএনপিকে 40.8% বলা হচ্ছে, আওয়ামী লীগ 25.8%, মানে 26% মতো। বিএনপি 40.8, 41 ধরা গেল, তার মানে 15% বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলো অবস্থিত। সেই জেলাগুলো কি? গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং গাজীপুর। এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন, ওই জেলাগুলো। সেই বিভাগগুলো থাকা অবস্থাতে, সেই জেলাগুলো থাকা অবস্থাতে ঢাকা বিভাগে বর্তমান চিত্র, মানে যদি এই জরিপটা আমলে নেওয়া যায়, বিএনপি 41%, আওয়ামী লীগ সেখানে সেকেন্ড অবস্থানে 25.8%, মানে 26%। এই ইকুয়েশনটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা এরকম হতে পারতো যে যদি আওয়ামী লীগের অবস্থান একেবারে তলানিতে থাকে, তলানিতে ভাবা হয়, তাহলে তলানিতে সেটা ঠিক আছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথাই বলতে চাচ্ছে না। এখন জরিপ করতে গেলে তো ব্যাপারটা ওই রকমই দাঁড়াবে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে কি না কি হয়, এই কারণে অনেকে মুখও খুলবেন না। সেই কারণে জরিপে কিছুটা কম তাদের অবস্থান মনে হতে পারে। সেই কারণে সেরকম যদি হতো তাহলে এই 26% হওয়ার কথা নয়। আমার মনে হয় যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে রেজাল্টটা অন্যরকম হওয়ার কথা, বিশেষ করে ঢাকা বিভাগে। এরপরে যেটা বলা হচ্ছে যে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 41.9% বিএনপি, জামাত 27.6%, আওয়ামী লীগ 17.1% ভোটার সমর্থন পেয়েছে। অন্যদিকে রংপুরে জামাতে গিয়ে জামাত সেখানে 43.4% সমর্থন পেয়েছে, বিএনপি 36.7%, আওয়ামী লীগ 12.5%। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে 31.9% আওয়ামী লীগের, অর্থাৎ প্রায় 32% আওয়ামী লীগ, বিএনপি 28.7%, জামাত 29.1%। অর্থাৎ এখানে আওয়ামী লীগ এগিয়ে, তারপরে জামাত, তারপরে বিএনপি। এটাও খুব একটা মানে গ্রহণযোগ্য হলো কিনা যে বরিশালে জামাত এগিয়ে থাকবে। বরিশালে মানে ইসলামপন্থীদের ভোট বলতে বরিশালে চরমনাই পীর রয়েছে, সেখানে ইসলামী আন্দোলনের ব্যাপার হতে পারে, কিন্তু বরিশালে জামাত বিএনপির চাইতে বেশি এগিয়ে থাকবে, এটাও কেমন যেন মনে হলো। ইনোভেশনের তথ্য মতে জরিপটি পরিচালিত হয় দেশের 64 জেলায় 10,413 নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী 59.5% অংশগ্রহণকারী গ্রামীণ নাগরিক, 30.5% তারা হচ্ছে শহরের নাগরিক।
এখানে বয়স ভিত্তিক আরো অনেক ইকুয়েশন আছে। এই ইকুয়েশন যখন তারা দিচ্ছে তখন আরেকটা ইকুয়েশনও রয়েছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা। সেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির মানে ভোটারদের মধ্যে 40% মনে করছে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে, যোগ্য দল। এই জরিপে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও BRAIN সহযোগিতা করেছে। সেখানে বলা হচ্ছে যে জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির পর দ্বিতীয় স্থানে রয়েছে জামাত ইসলামী। তারা ক্ষমতায় যেতে পারে এরকম মনে করে 23.3% মানুষ। আগামী সরকার গঠন করতে পারে তারা। আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে সেটা সমর্থন জানিয়েছে 12.1%। এই জরিপ, এই অংশের জরিপ আর ওই ভোটের জরিপ এটা মেলে না, এটা কেমন যেন খাপ ছাড়া। জাতীয় নাগরিক পার্টি সমর্থন পেয়েছে সরকার গঠন করবে 3.8%। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন এই মুহূর্তে এই জরিপ বলছে বাংলাদেশে 3.8%। এই ব্যাপারে তারা আরো বলছে অন্যান্য দলের সমর্থন 5%। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে যেটা বলছে যে 40% মানুষ বিএনপি, 23.3% জামাত, আওয়ামী লীগ 12%, এনসিপি 3.8%, এগুলো মিলিয়ে সব মিলিয়ে মানে 85-র একটু কম হয়, 85%ই ধরে নিলাম। 85% যদি হয় তাহলে বাকি 15% ভোট কই গেল? এই অন্যান্য দল মিলিয়ে 85% হয়, তাহলে বাকি 15% মানুষ কি মনে করে কারা ক্ষমতায় যাবে? তার মানে হচ্ছে যে এই জরিপের যোগফল, যোগ বিয়োগও মিলছে না। তার মানে এক ধরনের গোঁজামিল দেওয়া জরিপ এটাও মনে করা যেতে পারে। পূর্বের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে গত মার্চে বিএনপির সমর্থন ছিল 29.3%, এবার সেটা হয়েছে 40%, অর্থাৎ বিএনপির সমর্থন বেড়েছে। ওই সময়ে জামাতের সমর্থন ছিল 17.5%, এবার হয়েছে 23.3%। জামাতের সমর্থনও বেড়েছে। আওয়ামী লীগের গত মার্চে সমর্থন ছিল 6.3%, এবার আওয়ামী লীগের সমর্থন ডবল হয়েছে এই জরিপে। অর্থাৎ 6 মাস পরে যে জরিপটা, সেই জরিপে এসে আওয়ামী লীগের অবস্থান মার্চের চাইতে এখন দেখা যাচ্ছে ডবল অবস্থানে গিয়েছে। এই যে মানে এনসিপির 3.9% আগে ছিল, এনসিপির কমেছে, জনপ্রিয়তা কমেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা গত মার্চের তুলনায় এই জরিপ বলছে যে ডবল হয়েছে। তার মানে যে আরো 6 মাস যদি দেরি করে তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়বে। তার এই জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকারের নানা ধরনের ব্যর্থতা, দলগুলোর নানা ধরনের ব্যর্থতা, দলগুলোর নানা ধরনের চাঁদাবাজি, মামলাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই কর্মকাণ্ডগুলোতে জনগণ বিরক্ত হচ্ছে। এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তির ফলাফলটা গত 6 মাসের আওয়ামী লীগের এই জরিপের উপরে আমার মনে হয় যে একটু দেখা গেছে। সব মিলে এই জরিপটাকে যে খুব একটা আমলে নেওয়ার ব্যাপার রয়েছে তা কিন্তু মনে হচ্ছে না, কারণ তারা বিভাগীয় ওয়ারি যে জরিপ করেছে তাতে রংপুরে জামাতের আধিপত্য দেখিয়েছে, যে জামাত রংপুরে সব থেকে বেশি সমর্থন পাবে, কিন্তু রংপুরে জামাতের সমর্থন পাওয়ার কোনো মানে বাস্তবতা কোথায় রয়েছে সেটা আমার মনে হয় না। জামাতের সমর্থন যদি মানে একটু একটু থাকে তাহলে সেটা রাজশাহী বিভাগে থাকবে, রাজশাহী বিভাগে থাকার কথা। রাজশাহী বিভাগের পরে আর কোথাও মানে জামাতের কোনো বিভাগে আধিপত্য দেখানোর মতো অবস্থা আদৌ আছে কিনা, কিংবা আধিপত্য দেখালেও জামাত বিএনপির চাইতে বেশি জনপ্রিয় এটা দেখানোর বাস্তবতা রয়েছে কিনা সেই ব্যাপারে যেমন মানে প্রশ্ন রয়েছে, তেমনি আপনি যখন জরিপে বরিশালে আওয়ামী লীগ সবার চাইতে এগিয়ে এই দুঃসময়ে এটা যখন বলছেন, তার মানে জরিপটা আপনি বলছেন জরিপটা যেন গ্রহণযোগ্য হয়। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখে আসে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।